পাশাপাশি দুটো মহাদেশ, তাদের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, কিন্তু তাও সরাসরি এই দুটো মহাদেশের মধ্যে কোনো যোগাযোগ নেই। আমরা সবাই জানি যে কোনো রাজ্যে দেশের ডেভেলপমেন্টের জন্য সেখানকার কানেক্টিভিটি থাকা খুবই জরুরি। যেই দেশের কানেক্টিভিটি ভালো হবে সেই দেশের এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম তত উন্নত হবে, আর এই ফলে সেই দেশ বা রাজ্যের ব্যবসা এবং ইকোনমি অনেক বেশি গ্রো করবে। কিন্তু বিশ্বের দুটো বড় বড় মহাদেশ আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সবথেকে কাছের দূরত্ব হলো মাত্র 14 কিলোমিটার। কিন্তু এত কম দূরত্ব হয়েও এই দুটো মহাদেশের মধ্যে কোনো ব্রিজ নেই। অনেকে হয়তো ভাবতে পারেন 4 কিলোমিটার লম্বা ব্রিজ বানানো আদৌ কি সম্ভব? আপনাদেরকে বলে দিই যে আমাদের প্রতিবেশী দেশ চীন সমুদ্রের ওপর পৃথিবীর সবথেকে বড় ব্রিজ ড্যানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ তৈরি করেছে, যেটা 164.8 কিলোমিটার লম্বা। এই ব্রিজটা চীনের দুটো শহর বেজিং এবং সাংহাই শহরকে একসাথে যোগ করেছে। আর শুধু চীন না, পৃথিবীতে এমন হাজারো ব্রিজ আছে যেগুলো দুটো দেশ বা দুটো শহরকে যোগ করেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আফ্রিকা ইউরোপ এত কাছাকাছি থাকা সত্ত্বেও এই দুটো মহাদেশের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই। ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে স্পেন এবং আফ্রিকা মহাদেশের একদম উত্তরে রয়েছে মরক্কো। এই দুটো দেশ সবচেয়ে কাছের অংশের দূরত্ব হলো মাত্র 14 কিলোমিটার। কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও এই অংশে আজ পর্যন্ত ব্রিজ বানানো সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দুটো মহাদেশের মধ্যে এখনো পর্যন্ত ব্রিজ বানানো হয়নি? এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে, নাকি কোনো ভৌগোলিক জাতিভেদের কারণ লুকিয়ে আছে? তো বন্ধুরা, আজ একটু ইতিহাসবাদ নিয়ে আমরা ভৌগোলিক আলোচনা করব। ভিডিওটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। আফ্রিকার মাঝখানে যে 14 কিলোমিটার গ্যাপটা রয়েছে এটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। এবার প্রশ্ন হলো, প্রণালী কি? চলুন সেটা আমরা সংক্ষেপে বলি। দুটো বড় বড় স্থলভাগের মাঝখানে যদি কোনো জলভাগ থাকে সেটাকে প্রণালী বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রণালী আছে। এশিয়া এবং আমেরিকার মধ্যে রয়েছে বেরিং প্রণালী, আর এশিয়া থেকে ইউরোপকে আলাদা করেছে বসফরাস প্রণালী। আজকে আমাদের আলোচনা হচ্ছে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে থাকা এই জিব্রাল্টার প্রণালী নিয়ে। প্রায় 15 কিলোমিটার লম্বা জিব্রাল্টার প্রণালী আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেনকে আলাদা করেছে। এরই সাথে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগর, যাকে মেডিটেরিয়ান সিও বলা হয়, তাদেরকে একসাথে যুক্ত করেছে। এই জিব্রাল্টার প্রণালী অনুবর্তী আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরের নোনা জল প্রবেশ করে। তবে আপনি কি জানেন এই জিব্রাল্টার প্রণালী নামের পিছনে একটা রোমাঞ্চকর ইতিহাস লুকিয়ে আছে? জিব্রাল্টার প্রণালী লোকেশনটা আপনি যদি খেয়াল করেন তবে দেখতে পাবেন যে আফ্রিকা এবং ইউরোপের মাঝখানে এই এলাকাটা ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই যুদ্ধ এবং সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ কোনো কারণে যদি এই জিব্রাল্টার প্রণালীকে কন্ট্রোল করা যায় তাহলে সম্পূর্ণ ভূমধ্য মহাসাগরের উপকূলে চলে আসত। 711 খ্রিস্টাব্দে আরব সেনাপতি তারিক এই জিব্রাল্টার পাহাড়টি দখল করেন। তারপর তিনি এখানে ঘাঁটি গড়ে আক্রমণ চালালেন স্পেনের অন্যান্য এলাকায়, আর তার নাম থেকেই জাবাল আল তারিকের পাহাড় নামকরণ করা হয়, আর এই নামটা পরিবর্তিত হয়ে জিব্রাল্টার নাম এসেছে। আবার এই জিব্রাল্টার প্রণালী কোথাও অনেকটা চওড়া, আবার কোথাও অনেকটা সরু। ইউরোপের শেষ শহর তারিফা এবং মরক্কোর শেষ পয়েন্ট সিটাসের মাঝে এই প্রণালীর দূরত্ব সব থেকে কম, মাত্র 14 কিলোমিটার। ইউরোপের কেপ ট্রাফালগার এবং আফ্রিকার কেপ স্প্র্যাটলের মধ্য দূরত্ব সব থেকে বেশি, যেটা প্রায় 42 কিলোমিটার। এতক্ষণ ধরে আমি জিব্রাল্টার প্রণালীর কথা আপনাদেরকে বললাম। এটা কিন্তু পৃথিবীর ব্যস্ততম সমুদ্র বাণিজ্য লাইন। এটা গড়ে দেখা গেছে যে এখানে প্রতিদিন প্রায় 300টিরও বেশি জাহাজ যাতায়াত করে, মানে প্রতি 5 মিনিটে একটা করে জাহাজ, এবং বছরে 1 লক্ষেরও বেশি জাহাজ জিব্রাল্টার প্রণালী থেকে পাস হয়। সেইগুলোর মধ্যে বেশিরভাগ জাহাজই তেল এবং প্রাকৃতিক গ্যাস বহন করে নিয়ে যায়। আর এই কারণেই গোটা বিশ্বে জিব্রাল্টার প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এছাড়া পশ্চিম আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য মহাসাগরকে যুক্ত করার কারণে এই স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বেশি। তাই এই অঞ্চলে যদি একটা ব্রিজ বা টানেল তৈরি হয়ে থাকে তাহলে দুটো মহাদেশকে জুড়ে ফেলা যায়, তাহলে সেটা এখানকার ট্রেড ট্যুরিস্টদের দারুণ একটা সাফল্য হবে।
ভূমধ্যসাগরীয় অঞ্চল যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনি এই অঞ্চলগুলোতে সারা বছরই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন মানুষ। এখানে অনেক ট্যুরিস্ট আসে, কারণটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। কারণ এই ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোর কালচার বিশ্বের সবথেকে প্রাচীন কালচারগুলোর মধ্যে একটা। এই সভ্যতার উত্থান হয়েছিল এই এলাকায়। এছাড়া গ্রিস এবং রোমান সভ্যতার শুরু কিন্তু এইখান থেকেই হয়েছিল। কিন্তু রোমানরা এক ধাপ এগিয়ে ভূমধ্যসাগরকে ম্যাডাম স্ট্যাম্প বলে, যার অর্থ তাদের সমুদ্র। আর স্কটল্যান্ড এবং জিনোস্থা সর্বপ্রথম ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাংকিং পরিষেবা শুরু করেছিল। আর তারপর থেকেই ব্যাংকিং সিস্টেম ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আগে থেকেই ভূমধ্যসাগর গুরুত্বপূর্ণ ছিল। 1969 সালের মিশরে সুয়েজ খাল কাটার পর এর গুরুত্ব আরও বেড়ে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আরে ভাই তুমি তো জিব্রাল্টার প্রণালীর কথা বলছিলে, এখানে আবার সুয়েজ ক্যানেল আসলো কোথা থেকে? সুয়েজ খাল কাটার আগে পর্যন্ত কোনো জাহাজকে ইউরোপ থেকে এশিয়া যেতে হলে মাত্র 5000 মাইল ক্রস করতে হতো। মানে কোনো জাহাজকে ইউরোপ থেকে এশিয়া যেতে হলে তাকে প্রায় 5000 মাইল রাস্তা ক্রস করতে হতো। তাকে সম্পূর্ণ আফ্রিকা পার করে ভারত মহাসাগর পার করে ভারতে আসতে হতো। কিন্তু সুয়েজ খাল তৈরি হওয়ার পর এই দূরত্বটা অনেকটা কমে যায়। জাহাজগুলো এখানে প্রথমে জিব্রাল্টার প্রণালী পার করে ভূমধ্যসাগরে আসে, এরপরে সুয়েজ টানেল পার করে চলে আসে এশিয়ার দিকে। তবে জাহাজগুলোর তেলের খরচা আর সময় দুটোই বেঁচে যায়। ঠিক এই কারণেই জিব্রাল্টার প্রণালীতে জাহাজের আনাগোনা অনেকটাই বেড়ে যায়। ইউরোপ এবং আফ্রিকাকে জিব্রাল্টার প্রণালী বেশ কয়েকবার যোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলি বারবার ফেল হয়ে গেছে। এবার আজকে আমাদের যে মূল টপিক, এবার আমরা সেখানে ফিরে আসি। কেন সেখানে কোনো ব্রিজ নেই? প্রথমত, এই স্থানে ব্রিজ বানানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো বারবার ফেল হয়ে গেছে। প্রথম যে ব্রিজ বানানোর চেষ্টা করা হয় সেটি হয়েছিল 1920 সালে। জার্মানির ইঞ্জিনিয়ার হারমান মিলার সার্গেল ইউরোপ এবং আফ্রিকাকে যোগ করার প্ল্যান করেছিলেন। এই পোস্টকে বাস্তবায়ন করার জন্য তিনি একটি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টও তৈরি করার কথা বলেন, যাতে এই অঞ্চলে 40 মাইল লম্বা একটা ড্যাম তৈরির প্রস্তাব দেন। কিন্তু এতে একটা বড় সমস্যা ছিল। এই এলাকায় যদি একটা ড্যাম বানানো হয় তাহলে মাত্র কয়েক বছরের মধ্যে ভূমধ্যসাগরের জলের স্তর অনেকটা নেমে যাবে, আর তার ফলে সমুদ্র বাণিজ্যের একটি বড় ক্ষতি হয়ে যাবে। তবে প্রস্তাব দেওয়ার কিছু বছরের মধ্যে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার এই প্রযুক্তিকে তেমন একটা গুরুত্ব দেননি, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার এই প্রজেক্টে কাজ শুরু করেছিলেন। কিন্তু এই প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার ছিল। মরক্কো বা স্পেন টাকা দেওয়ার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখায়নি, আর এই স্কেলের মধ্যে সম্পর্ক অতটা ভালো ছিল না। তাই টাকার অভাবে বলুন বা রাজনৈতিক কারণে কিন্তু এই প্রস্তাব ফেল হয়ে যায়। যে কোনো জায়গায় ব্রিজ, রাস্তা, টানেল যাই হোক না কেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই জায়গাকার ভৌগোলিক অবস্থা। এই যে জিব্রাল্টার প্রণালী রয়েছে, এর নিচের অংশ খুবই শক্ত এবং পাললিক শিলা দিয়ে তৈরি, যেগুলো কেটে টানেল তৈরি করা বা ব্রিজের জন্য পিলার বসানো ভীষণই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। জিব্রাল্টার প্রণালী প্রায় 300,000 ফুট গভীর। এত গভীরতায় টানেল তৈরি করা সম্ভব নয়। পৃথিবীর সবথেকে গভীরতম পিলার রয়েছে বাংলাদেশের পদ্মা সেতুতে, যেখানে পিলারগুলোর উচ্চতা 120 থেকে 130 ফিট। এবার ভাবুন, এই জিব্রাল্টার প্রণালী প্রায় 1 কিলোমিটার গভীর। সমুদ্রে এত গভীরে একটা পিলার তৈরি করা ঠিক কতটা কঠিন। 1930 সালে স্পেন আর মরক্কো যখন টানেল তৈরির কথা ভাবছিল, সেই চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়ে যায়। এবার তৃতীয় যে রিজনটা রয়েছে, এই জায়গায় একটা ভীষণই গুরুত্বপূর্ণ ট্রেড রুটের অংশ। কারণ জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রতি 5 মিনিটে একটা করে জাহাজ পাস হয়। এই জাহাজগুলোতে প্রচুর পরিমাণে বাণিজ্যের মাল বোঝাই করা থাকে, আর এই কারণে জাহাজগুলো অনেক উঁচু হয়। আর এখানে যদি একটা ব্রিজ বানানো হয়, তাহলে সেই ব্রিজটা সমুদ্রের জলের স্তর থেকে অন্তত 100 ফিট উঁচুতে বানাতে হবে। অথবা এখানে ব্রাস্তুল ব্রিজ, মানে যে ব্রিজগুলো মাঝখান থেকে বা কোনো একদিক থেকে খুলে উপরে তুলে ফেলা যায়, তেমন ব্রিজ বানাতে হবে। তাহলে জাহাজগুলোর যাতায়াতের সমস্যা এড়ানো যাবে। না হলে ব্রিজের কারণে সমুদ্র বাণিজ্যে অনেক সমস্যার সৃষ্টি হবে। কিন্তু এই এলাকায় যদি একটা বাস্তুল ব্রিজ বানানো হয়, সেখানেও কিন্তু একটা বড় সমস্যা আছে, আর সেটা হলো ব্রিজের ট্রাফিক জ্যামের সমস্যা। কেননা জাহাজের যাতায়াতের জন্য
যখনই মাঝখান থেকে খোলা হবে তখনই ব্রিজের দুই দিকে বিশাল বড় একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে। বর্তমানে মরক্কো থেকে স্পেনে প্রতি 30 মিনিটে একটা করে ফেরি যায় এবং এই সময় বাঁচাতে মানুষ যদি ব্রিজ ব্যবহার করে আর সেই ব্রিজে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম লেগে থাকে তাহলে ব্রিজ বানানোর গুরুত্বটা অনেকটা কমে যাবে। আর ঠিক এই কারণেই আমেরিকান ইঞ্জিনিয়ার ইয়াতাগিনি তাইশু এখানে একটা ভাসমান ব্রিজ বানানোর অফার দেন। এই প্রজেক্টের জন্য তৎকালীন প্রায় $60 মিলিয়ন দরকার ছিল। মানে এই দুই দেশ মরক্কো এবং স্পেনকে 30 মিলিয়ন করে শেয়ার দিতে হতো, কিন্তু এতে কেউই রাজি ছিল না। এই সমস্যাগুলো ছাড়াও আরও একটা সমস্যা হচ্ছে ভৌগোলিক সমস্যা। দেখুন, পৃথিবীর অভ্যন্তরে যে তরল ম্যাগমা রয়েছে এই ম্যাগমার উপরে অনেকগুলো টেকটনিক প্লেট ভেসে বেড়াচ্ছে। 1979 সালে একটা ব্রিজ বানানোর জন্য একটা রিপোর্ট করা হয়েছিল। সেই রিপোর্টে দেখা গেছে জিব্রাল্টার প্রণালী যে অঞ্চলে আছে ওই অঞ্চলের নিচে পাশাপাশি অবস্থান করছে আফ্রিকান প্লেট আর ইউরেনিয়ান প্লেট। আর এই প্লেটগুলোতে মাঝে মধ্যে মুভমেন্ট হয়। এই মুভমেন্টের কারণে প্লেটগুলো নড়াচড়া করে আর এই এলাকায় বড় বড় ভূমিকম্পের সৃষ্টি হয়। 1755 সালে এই রকমই এক ভূমিকম্প হয় যেটা লিসবন আর্থকোয়েক নামে পরিচিত। এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.5 থেকে 9%। আবার 1960 সালে আগাদির আর্থকোয়েক হয়েছিল যার মাত্রা ছিল 5.7%। এই দুটো ভূমিকম্পে একটি সম্পূর্ণ এলাকা ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছিল। তাই এই রকমই একটা জায়গা যেখানে মাঝে মধ্যেই ভূমিকম্প হয় সেখানে ব্রিজ বানানো খুব একটা রিস্কি ব্যাপার। তবে শুধু ভূমিকম্পই নয়, আটলান্টিক মহাসাগরে ঝোড়ো হাওয়া এবং খারাপ ওয়েদার এই রকম ওয়েদারের জন্য অনুকূল নয়। আর সবশেষে এই এলাকার ব্রিজ তৈরি না হওয়ার যে কারণটা রয়েছে সেটা হলো চাহিদা। আফ্রিকা মহাদেশে প্রায় 120 কোটি মানুষ বসবাস করে এবং অন্যদিকে ইউরোপে প্রায় 70 কোটি মানুষ থাকে। ব্রিজ তৈরি হলে এই দুটো মহাদেশের মানুষের অনেক সুবিধা হবে, সেটা কিন্তু সকলেই জানে। কিন্তু এই এলাকায় ব্রিজের চাহিদা প্রায় নেই বললেই চলে। সরকার বা সাধারণ মানুষ কারোর মধ্যে এই এলাকার ব্রিজ বানানো নিয়ে বিশেষ কোনো আগ্রহ দেখা যায় না। আর তার কারণটা একটু আগেই আপনাদেরকে বলেছি। মরক্কো বা স্পেনের উপকূলে দুটো শহর রয়েছে আর ওই শহরগুলোতে যাতায়াতের জন্য সরকারি ফেরি লাইনের ব্যবস্থা আছে, যেখানে খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে যাতায়াত করা যায়। সপ্তাহে প্রতিদিন প্রায় 30 মিনিটে একটি করে ফেরি এই বন্দরগুলোতে যাতায়াত করে। এতে দুটো দেশের মানুষদের মধ্যে যাতায়াত বা কোনো জিনিসপত্রের পরিবহনে খুব একটা বেশি সমস্যার সৃষ্টি হয়নি। আর যেহেতু এখানে প্রচুর পরিমাণ সামুদ্রিক বাণিজ্য হয় তাই বাণিজ্যের জন্য এখানে অনেক বড় বড় বাণিজ্য বন্দর আছে। এছাড়া আফ্রিকা এবং ইউরোপের মধ্যে বাণিজ্য খুব একটা বেশি হয় না, তাই ব্রিজ নিয়ে সরকার বা সাধারণ মানুষের মধ্যে কারোরই খুব একটা বেশি মাথা ব্যথা নেই। তবে এখানে একটা লজিক নিয়ে আপনি বলতেই পারেন, আফ্রিকার জায়গায় যদি আমেরিকা থাকতো বা এশিয়া থাকতো তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা ব্রিজ তৈরি করা হতো। আমেরিকা বা এশিয়ার সাথে ইউরোপের যতটা বাণিজ্য করার সম্ভাবনা রয়েছে ততটা কিন্তু আফ্রিকার সাথে নেই। এছাড়া এখানে ব্রিজ তৈরি করার জন্য যে সমস্ত মাল মেটেরিয়ালস লাগে তার দাম পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনেক বেশি। তবে এখানে ব্রিজ না হওয়ার পিছনে আরও একটা বড় কারণ রয়েছে, সেটা হলো স্পেন এবং মরক্কোর রাজনৈতিক পরিস্থিতি। 1956 সালে স্পেন ফ্রান্সের কাছে স্বাধীনতা লাভ করেছিল আর তারপর থেকে স্পেন আর মরক্কোর সম্পর্ক কখনোই কিন্তু সহজ বা ভালো ছিল না। মরক্কো বা স্পেনের মধ্যে অঞ্চল নিয়ে, প্রধানত পশ্চিম সাহারা নিয়ে এখনও বেশিরভাগ সময় ঝামেলা লেগে থাকে। তাই দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু কোনো দিনই তৈরি হয়নি। তবে কিন্তু দুটো দেশের মধ্যে ব্রিজ তৈরি করে নিজেদের যোগ ব্যবস্থা ভালো হতো, কিন্তু এরা খুব একটা বেশি ইন্টারেস্টেড নয় এই ব্যাপারে। এই সমস্ত নানান কারণগুলোর জন্যই এই দুটো মহাদেশের মধ্যে আজ পর্যন্ত কোনো ব্রিজ তৈরি হয়নি। আর আপনার কি মনে হয়, এই দুটো মহাদেশকে কানেক্ট করা উচিত নাকি উচিত নয়? এবং এই দুটো মহাদেশের মধ্যে যদি কোনো একটা ব্রিজ তৈরি করা হয় কি কি ভালো দিক হতে পারে আর কি কি খারাপ দিক হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমরা অবশ্যই মন দিয়ে পড়ি এবং সেই জায়গা থেকে অনেক কিছু আমরা আলোচনা করি। এবং সাথে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমাদের এই কমেন্ট বক্সে। চলুন আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আপনারা যদি এই ধরনের নিত্য নতুন ঐতিহাসিক, পৌরাণিক এবং বিভিন্ন ফ্যাক্ট রিলেটেড ভিডিও দেখতে চান
এবং সেই ভিডিওটি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।